রাব্বানিকাল ইউনিভার্সিটি নিউ ইয়র্কের অভ্যর্থনা কক্ষ। ক্লান্ত দেহটা সোফায় এলিয়ে বসে আছে আহমাদ মুসা। ডক্টর হাইম হাইকেল এই ইউনিভার্সিটির ফেইথ স্টাডিজ বিভাগের প্রধান রাব্বি। ডক্টর হাইম হাইকেলের সাথে দেখা করতে চায় আহমাদ মুসা। এই খবর সে পাঠিয়েছে মিনিট 5 আগে। ডক্টর হাইম হাইকেল আসবেন অথবা ভেতরে তার ডাক আসবে, এরই অপেক্ষা করছে আহমাদ মুসা। শান্ত নিস্পৃহভাবে বসে থাকলেও বুকটা আহমাদ মুসার আশা নিরাশার দ্বন্দ্বে অনেকটাই অস্থির। আহমাদ মুসার এই নতুন আমেরিকান মিশনে রাব্বি ডক্টর হাইম হাইকেলই তার প্রাইম টার্গেট, প্রধান অবলম্বন। নিউ ইয়র্কের লিবার্টি টাওয়ার ও ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের রহস্য উদ্ঘাটনে অনুসন্ধান চালাতে গিয়ে কামাল সুলাইমানদের স্পুটনিক যে সত্যের সন্ধান পায় তার প্রধান সাক্ষী এই ধর্মনেতা ইহুদি জগতের বিশিষ্ট রাব্বি ডক্টর হাইম হাইকেল। আজ থেকে 20 বছর আগে নিউ ইয়র্কের টুইন টাওয়ার, লিবার্টি টাওয়ার ও ডেমোক্রেসি টাওয়ার ধ্বংস হয় বিস্ময়কর অভূতপূর্ব এক আক্রমণে। এর জন্য দায়ী করা হয় একটি মুসলিম গ্রুপকে। সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানো হয় সব মুসলমানকেই। তারপর মুসলিম বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ধ্বংস বিপর্যয়ের ঝড় বয়ে যায়। মুসলমানদের অনেককে একে তাদের অপরিণামদর্শী কিছু সদস্যের অপরাধ থেকে সৃষ্ট ভাগ্য লেখা হিসাবে মেনে নেয়। আবার অনেকে একে গোপন ষড়যন্ত্রের পাতা ফাঁদে জড়িয়ে পড়া ভুল সিদ্ধান্ত বলে মনে করে। দীর্ঘ 20 বছর পর এই শেষোক্ত ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে কামাল সুলাইমানদের গোয়েন্দা সংস্থা স্পুটনিক এই ব্যাপারে সত্য উদ্ঘাটনের জন্য অনুসন্ধান শুরু করে। সন্ধান পায় তারা এক গোপন ষড়যন্ত্রের। অনেক দলিল দস্তাবেজ তারা জোগাড় করে সমর্থনে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দলিল ছিল ইহুদি সিনাগগের কনফেশন টেবিলে সর্বশক্তিমান ও শেষ দিনের বিচারক জিহোবার সামনে পেশ করা কনফেশনের একটি অডিও টেপ। এই কনফেশনে তিনি নিউ ইয়র্কের টাওয়ার ধ্বংসে তার অপরাধ অংশের কথা স্বীকার করেছিলেন। এই কনফেশন ঘটনাক্রমে রেকর্ড হয়ে গিয়েছিল এবং ঘটনাক্রমেই সে টেপের একটি কপি কামাল সুলাইমানরা পেয়ে যায়। কিন্তু টাওয়ার ধ্বংসে তাদের সামনে ইহুদিদের ভয়াবহ ষড়যন্ত্রের বিষয়টি প্রমাণের জন্য এই কনফেশন যথেষ্ট নয়। এজন্য যে তথ্য প্রমাণ প্রয়োজন তা জোগাড়ে রাব্বি ডক্টর হাইম হাইকেলের পক্ষে সাহায্য করা সম্ভব। এই ষড়যন্ত্রের জগতে প্রবেশের পথে সেই একমাত্র প্রত্যক্ষ সোর্স। এ কারণেই আহমাদ মুসা ছুটে এসেছে তার কাছে। রাব্বি ডক্টর হাইম হাইকেল লোকটি কেমন, সে আহমাদ মুসাকে কিভাবে গ্রহণ করবে, কনফেশনের টেপের কথা স্বীকার করতে রাজি হবে কিনা ইত্যাদি ভাবনা পীড়িত দুরু দুরু মন নিয়ে অপেক্ষা করছে সে। আহমাদ মুসার পরনে কালো প্যান্ট, কালো লম্বা কোট, এটাই হাসিডিক ইহুদিদের পোশাক। রাব্বি ডক্টর হাইম হাইকেলও হাসিডিক ইহুদিপন্থী। অবশ্যই ডক্টর হাইম হাইকেল পৈতৃক সূত্রেই ছিলেন হাসকলা ইহুদিপন্থী। হাসকলারা বাইরের জীবনে ধর্মের ভূমিকাকে তেমন একটা আমল দেয় না। জ্ঞান ও বিজ্ঞানের মাধ্যমে জীবনকে ও জাতিকে সমৃদ্ধ করাকে এরা প্রধান কর্তব্য মনে করে। অন্যদিকে হাসিডিকরা লেখাপড়া চর্চার চাইতে দয়া ও সানন্দ উপাসনাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ডক্টর হাইম হাইকেল টাওয়ার ধ্বংসের কিছুকাল পর এই হাসিডিক মত গ্রহণ করেন। আহমাদ মুসা একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ তার নাম ধরে সম্বোধনের শব্দে সে সম্বিত ফিরে পেল। মুখ তুলে দেখল তার সামনে একজন লোক দাঁড়িয়ে, 50 ঊর্ধ্ব, পরনে রাব্বির পোশাক, বুদ্ধিদীপ্ত চেহারা। বলছিল সে, আপনি মিস্টার আইজ্যাক ড্যানিয়েল? আহমাদ মুসা আইজ্যাক ড্যানিয়েল নাম নিয়ে এসেছে এই ইহুদি বিশ্ববিদ্যালয়ের ডক্টর হাইম হাইকেলকে খোঁজ করার জন্যে। সে ফিলিস্তিন থেকে এই নামে পাসপোর্ট করে রেখেছিল। এবার এই পাসপোর্ট নিয়েই আহমাদ মুসা মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে। আহমাদ মুসা লোকটির দিকে তাকিয়েই উঠে দাঁড়াল, বলল, গুড মর্নিং স্যার। হ্যাঁ, আমি আইজ্যাক ড্যানিয়েল। ওয়েলকাম বলে হাত বাড়িয়ে লোকটি বলল, আমি জ্যাকব হাইকেলের সহকর্মী।
আহমাদ মুসা তার সাথে হ্যান্ডশেক করে বলল, পরিচিত হয়ে খুব খুশি হলাম। আমিও, বলল রাব্বি জ্যাকব। আহমাদ মুসা কিছু বলতে যাচ্ছিল। জ্যাকব বাধা দিয়ে বলল, সরি, আসুন আমার সাথে। জ্যাকব চলতে শুরু করল। আহমাদ মুসাও তার সাথে সাথে চলল। পাশের একটি কক্ষে গিয়ে দুজনে বসল। দয়া করে বলবেন কি, রাব্বি ডক্টর হাইকেলের সাথে আপনার কি সম্পর্ক? কেন দেখা করতে চান তার সাথে? তিনি আমার শুভাকাঙ্ক্ষী ও বন্ধু। বাকি প্রশ্নের জবাব তিনিই তো চাইবেন, বলল আহমাদ মুসা। তার শেষের বাক্যটা একটু শক্ত হয়ে উঠেছিল। রাব্বি জ্যাকবের চেহারায় পরিবর্তন দেখা গেল না। শান্ত কণ্ঠে সে বলল, রাব্বি ডক্টর হাইকেল নেই, তার দেখা আপনি পাবেন না। কোথায় তিনি? বলল আহমাদ মুসা। সেটাও আপনি জানবেন না, কারণ আমিও জানি না, রাব্বি জ্যাকব বলল। ভ্রু কুঁচকে গেল আহমাদ মুসার। বলল দ্রুত কণ্ঠে, আপনি জানবেন না কেন? অফিস তো নিশ্চয়ই জানে। অফিসও জানে না, রাব্বি জ্যাকব বলল। এটা অসম্ভব, আমি অফিসকে জিজ্ঞাসা করতে চাই, বলল আহমাদ মুসা। সাক্ষাৎ প্রার্থী হওয়ার স্লিপ তো অফিসেই পাঠিয়েছিলেন। অফিস আমাকে পাঠিয়েছে, ভিন্নভাবে অফিস আর কথা বলবে না, রাব্বি জ্যাকব বলল। স্তম্ভিত হল আহমাদ মুসা। ডক্টর হাইকেল এখানে এক উচ্চ পদে চাকুরি করেন, তিনি কোথায় আছেন বা কোথায় গেছেন কেউ জানবে না, এটা কি করে হতে পারে? বলল আহমাদ মুসা। তিনি কি এখানে চাকুরি করেন না? চাকুরি ছেড়ে দিয়ে চলে গেছেন? 1 মাস আগে প্রকাশিত নিউ ইয়র্কের এডুকেশন গাইড বইতেও দেখেছি তিনি এখানকার ফেইথ স্টাডিজ বিভাগের প্রধান। আহমাদ মুসার কণ্ঠে বিস্ময়। এডুকেশন গাইডের তথ্য ঠিক, তিনি আমাদের ফেইথ স্টাডিজ বিভাগের প্রধান ঠিক, কিন্তু তিনি নেই। তিনি 15 দিন আগে হঠাৎ উধাও হয়ে গেছেন, কাউকে কিছু বলে যাননি, বলল রাব্বি জ্যাকব। বাড়ির লোকেরা কি বলে? আহমাদ মুসা বলল, তারাও আমাদের মতো অন্ধকারে। তার বাড়িতে মা ছাড়া তেমন কেউ নেই, একমাত্র ছেলে বাইরে লেখাপড়া করছে, বলল রাব্বি জ্যাকব। পুলিশ কি এ বিষয়ে কিছু জানে? বলল আহমাদ মুসা। পুলিশ চেষ্টা করছে, কিন্তু কোনো সন্ধান পায়নি বলে জানি। স্যার, তার উধাও হওয়া সম্পর্কে আপনি কি মনে করেন? জিজ্ঞাসা আহমাদ মুসার। আহমাদ মুসার জিজ্ঞাসার সঙ্গে সঙ্গে উত্তর দিল না রাব্বি জ্যাকব। তার চোখে মুখে ফুটে উঠল ভয়ের চিহ্ন। কয়েক মুহূর্ত পর এদিক ওদিক তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। সবাই বিষয়টাকে এড়িয়ে চলতে যাচ্ছে। আমাদের অধিকাংশ শিক্ষক বলছেন তিনি হয়তো নিজে কোথাও চলে গেছেন। আমরা কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাব্বি ডক্টর আয়াজ ইয়াহুদিদের কাছে গিয়েছিলাম ডক্টর হাইকেলের সন্ধানের ব্যাপারে আরও তৎপর হবার জন্যে। বিষয়টি পত্রপত্রিকায় আনার জন্য অনুরোধ করেছিলাম আমরা। তিনি আমাদেরকে আবেগপ্রবণ না হবার জন্য উপদেশ দিয়ে বলেছিলেন, পুলিশকে বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তাদের। বহুদিন থেকে ডক্টর হাইকেল ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন। একসময় তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন, সেখান থেকে নিজেই নেমে গিয়ে ফেইথ স্টাডিজ বিভাগের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখলেন। সাম্প্রতিককালে তিনি চিন্তারও ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তার ব্যাপারে সব চিন্তা আপনারা মন থেকে ঝেড়ে ফেলে দিন। আহমাদ মুসা স্তম্ভিত হল ডক্টর হাইকেলের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কথা শুনে। আহমাদ মুসা বলল, ডক্টর হাইকেল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কথা কি সত্য? ডক্টর হাইকেল আমার ঘনিষ্ঠ সহকর্মী, আমি কখনো এমন কিছু লক্ষ্য করিনি। তাহলে ডক্টর আয়াজ ইয়াহুদ এটা বললেন কেন? মানে তার কথা মন থেকে ঝেড়ে ফেলার কথা বললেন কেন? তিনি কি তাহলে আপনাদের চেয়ে বেশি জানেন ডক্টর হাইকেল সম্পর্কে? প্রশ্ন তুলল আহমাদ মুসা। আমারও তাই মনে হয়। আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু তার মধ্যে কোনো উদ্বেগ দেখিনি, বলল রাব্বি জ্যাকব। ডক্টর আয়াজ ইয়াহুদ তাহলে কিছুটা সহযোগিতা করতে পারেন, বলল আহমাদ মুসা, কিন্তু আপনি তার সাক্ষাৎ পাবেন না। আর ডক্টর হাইকেলের ব্যাপারে আপনার সাথে কোনো আলোচনায় তিনি রাজিও হবেন না, রাব্বি ডক্টর জ্যাকব বলল। কেন বলছেন এ কথা? বলল আহমাদ মুসা। তিনি প্রশাসন বিভাগকে একটা নির্দেশ দিয়েছেন যে ডক্টর হাইকেল সম্পর্কে কোনো কথা তার বলার নেই। যা জানার তা যেন মানুষ পুলিশের কাছ থেকে জেনে নেয়। এ বিষয়ে কোনো সাক্ষাৎকার কাউকে তিনি দেবেন না, রাব্বি জ্যাকব বলল। দেখুন, রাব্বি ডক্টর হাইকেল আমার অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী বন্ধু।
এসেছিলাম তার জন্য সৌজন্য সাক্ষাৎকারের উদ্দেশ্যে। তেমন কোনো কাজ ছিল না, কিন্তু এখন দেখছি তাকে খুঁজে পাওয়ার চেষ্টা আমাকেও করতে হবে। আমার এমন কিছু হলে তিনি অবশ্যই এটা করতেন। রাব্বি ডক্টর জ্যাকব সঙ্গে সঙ্গে কোনো কথা বলল না, ভাবছিল সে। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, তাতে কোনো লাভ হবে না, আপনি বিপদে পড়বেন। দেখুন, আমরা বিনা কারণে চুপ করে বসে নেই। ডক্টর হাইকেলের ব্যাপারে আমাদের মুখ খুলতে নিষেধ করা হয়েছে। এরপর আমরা গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের কাছে, তিনি আমাদের হতাশ করেছেন। কে নিষেধ করেছে? আর নিষেধ আপনারা মানবেন কেন? আহমদ মুসা বলল। কে নিষেধ করেছে জানি না, হুমকি এসেছে টেলিফোনে। না মেনে আমরা কি করব? বিশ্ববিদ্যালয়ের স্বয়ং প্রধান যখন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না, পুলিশও যেখানে গতানুগতিক, সেখানে আমরা কার উপর নির্ভর করব? বলল রাব্বি জ্যাকব। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর আয়াজ ইয়াহুদের বাসায় তার আর কে কে আছেন? জিজ্ঞাসা আহমদ মুসার। তার এক মেয়ে ও স্ত্রী, এ দুজন সহ 3 জন নিয়ে তার সংসার, বলল রাব্বি জ্যাকব। বিশ্ববিদ্যালয়ে তার অফিসের একটা এক্সটেনশন তো তার বাসায় আছে, তাই না? বলল আহমদ মুসা। হ্যাঁ, অফিসের নিরিবিলি কাজগুলো তিনি বাসায় বসে করাটাকেই পছন্দ করেন, রাব্বি জ্যাকব বলল। তার অর্থ অফিসের কম্পিউটার নেটওয়ার্কের সাথে তার রেসিডেন্সিয়াল অফিসের কম্পিউটারগুলো যুক্ত, কি বলেন? বলল আহমদ মুসা। সেটাই স্বাভাবিক, রাব্বি জ্যাকব বলল। বলে সে তার হাত ঘড়ির দিকে তাকালো। প্লিজ স্যার, আর একটি কথা, রাব্বি ডক্টর হাইম হাইকেলের বাসা এখানে কোথায় ছিল? জিজ্ঞাসা আহমদ মুসার। 5th অ্যাভিনিউতে সবকিছু। আমাদের বিশ্ববিদ্যালয় এবং জুইস মিউজিয়ামের মাঝে জায়গাটুকুও বিশ্ববিদ্যালয়ের। এখানে বিশ্ববিদ্যালয়ের কয়েক রেসিডেন্সিয়াল ব্লক আছে। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও তার পার্সোনাল স্টাফদের বাসা। আর পশ্চিমের সর্বশেষ লাইনে 5th অ্যাভিনিউয়ে লাগোয়া যে ব্লক, সেটি আই ব্লক। এই ব্লকের 2 তলায় সর্ব উত্তরের ফ্ল্যাটে থাকতেন রাব্বি ডক্টর হাইম হাইকেল। তিনি নিখোঁজ হবার পর তার বাড়িতে আপনারা গেছেন? আহমদ মুসা বলল। জি, গেছি। কেন এই কথা বলছেন? রাব্বি জ্যাকব বলল। এখন কে আছেন তার বাড়িতে? আহমদ মুসা বলল। পুলিশ তার বাড়ি সিল করে রেখেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এরকম থাকবে। তিনি বাসায় একাই থাকতেন, রাব্বি জ্যাকব বলল। ধন্যবাদ স্যার। ধন্যবাদ বলে উঠতে উঠতে রাব্বি জ্যাকব বলল, আমার চোখ দেখতে যদি ভুল না করে থাকে, তাহলে আপনি আমাদের মতো চুপ করে থাকার মতো লোক নন বলেই মনে হচ্ছে। তবু আমি বলবো, পাগলামি করবেন না, ওদের গায়ে হাত দিতেও পারবেন না। আহমদ মুসা উঠে দাঁড়ালো, বলল, ওদের তো আপনি জানেন না, তাহলে কথা বলছেন কেন? তার চোখে বিস্ময়। আমি ওদের জানি না, কিন্তু ডক্টর হাইকেল মনে হয় ওদের জানতেন। কথার ছলে একদিন তিনি আমাকে বলেন। রাব্বি ডক্টর জ্যাকবের কথা শেষ হল না, অস্পষ্ট একটা শব্দ লক্ষ্যে দরজার দিকে আহমদ মুসা চাইতেই দেখল একটা রিভলভারের নল উঠে এসেছে রাব্বি জ্যাকবকে লক্ষ্য করে। রিভলভারে সাইলেন্সার লাগানো। সঙ্গে সঙ্গে আহমদ মুসা এক হ্যাচকা টানে সরিয়ে নিল রাব্বি জ্যাকবকে। তারপরে অ্যাক্রোব্যাটিক ঢঙে ঝাঁপিয়ে পড়ল লোকটির উপর। শীষ দেওয়ার মতো একটা শব্দ করে একটা গুলি তার আগেই বেরিয়ে এসেছে। তার সাথে একটা আর্তনাদ উঠেছে জ্যাকবের মুখ থেকে। আহমদ মুসার দেহ চরকির মতো পুরো 1 রাউন্ড ঘুরে দ্বিতীয় রাউন্ডের প্রথমেই তার জোড়া পা গিয়ে আঘাত করল লোকটার তলপেটে। লোকটা পেছন দিকে ছিটকে দরজার বাইরে পড়ে গেল। হাত থেকে রিভলভারটাও পড়ে গেছে। জোড়া পায়ে আঘাত করার পর আহমদ মুসা চিৎ হয়ে পড়ে মুহূর্তেই উঠল, ছুটল লোকটির দিকে এবং চিৎকার করে উঠল, খুনি, সন্ত্রাসী পালাচ্ছে, ধরুন তাকে। লোকটি আগেই উঠে দাঁড়িয়েছিল এবং ছুটে পালাচ্ছিল। ডক্টর জ্যাকবের আর্তনাদ সবাই শুনতে পেয়েছিল। লোকটি অভ্যর্থনা কক্ষের মধ্য দিয়ে দৌড় দিয়েছিল। অভ্যর্থনা কক্ষ ও আশপাশের সবাই লোকটির দিকে ছুটছিল, কিন্তু লোকটি 2টি বোমা ফাটিয়ে পালানোর নিরাপদ পথ করে নিল। আহমদ মুসা লোকটিকে পালাতে দেখে দ্রুত আবার ফিরে এসেছিল রাব্বি ডক্টর জ্যাকবের কক্ষে। রাব্বি জ্যাকব তার ডান হাত দিয়ে বাম বাহু চেপে ধরে বসে আছে। গুলি লেগেছে তার বাম বাহুর উপরের অংশে। আহমদ মুসা তার পাশে বসে ক্ষতস্থানটা একটু পরীক্ষা করে বলল, ঈশ্বর আপনাকে বাঁচিয়েছেন, বাহুর আঘাত খুব মারাত্মক নয়। রাব্বি জ্যাকব
মুখ তুলে তাকালো আহমদ মুসার দিকে, বলল, হ্যাঁ, ঈশ্বর আজ আপনার রূপ ধরে এসেছিলেন। আপনি চোখের পলকে ওভাবে টেনে না নিলে গুলিটা আমার বুক বিদ্ধ করত। সবাই এসে দাঁড়িয়েছিল তাদের চারপাশে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছুটে এসেছিল। এসেই বলল, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে, অ্যাম্বুলেন্স রেডি। কথা কয়টি বলেই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আয়াজ ইয়াহুদ রাব্বি জ্যাকবকে লক্ষ্য করে বলল, কি করে, কেন এসব ঘটল? তারপর অপরিচিত আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, ইনি কে, এ সময় কেন এখানে? রাব্বি জ্যাকব বলল, স্যার, ইনি আজ আমাকে বাঁচিয়েছেন। ইনি দেখা করতে এসেছিলেন। আমি তার সাথে এখানে বসে কথা বলছিলাম। এক পর্যায়ে দরজায় এসে ওই সন্ত্রাসী আমাকে গুলি করে। ইনি অদ্ভুত ক্ষিপ্রতায় আমাকে সরিয়ে না নিলে বাহুতে যে গুলি লেগেছে তা বুকে লাগত। তারপর ইনি আমাকে সরিয়ে দিয়ে আক্রমণকারীর উপর ঝাঁপিয়ে না পড়লে সন্ত্রাসী দ্বিতীয় গুলি করার সুযোগ পেয়ে যেত। রাব্বি জ্যাকব থামতেই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আয়াজ ইয়াহুদ আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, ধন্যবাদ ইয়াং ম্যান। বুদ্ধি, শক্তি ও সাহসী যুবকরা এরকমই হওয়া উচিত। অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার এসে পৌঁছল। রাব্বি ডক্টর জ্যাকবকে আহমদ মুসা স্ট্রেচারে শুইয়ে দিল। স্ট্রেচার নিয়ে চলা শুরু হলে রাব্বি জ্যাকব আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, আপনি হাসপাতালে আসছেন তো? অবশ্যই আপনার সাথে দেখা করব, বলে আহমদ মুসা তাকালো ডক্টর আয়াজ ইয়াহুদের দিকে। বলল, স্যার, অনধিকার চর্চা হলেও আমি বলতে চাই, ডক্টর জ্যাকবের উপর শত্রু তার উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়েছে। সুতরাং সফল হবার জন্য আবারও তারা চেষ্টা করতে পারে। ভ্রু কুঞ্চিত হল ডক্টর আয়াজ ইয়াহুদের। বলল, ইয়াং ম্যান, তুমি তো সাংঘাতিক বুদ্ধিমান। কি বলছো তুমি? আমি এক্ষুনি পুলিশকে বলছি। আর পুলিশকে তোমার তো একটা জবানবন্দি দিতে হবে। তুমি লিখে দাও, তাতেই চলবে। ডক্টর জ্যাকব তো সবকিছুরই সাক্ষী। সবাই বেরিয়ে এলো ঘর থেকে। আহমদ মুসা ধীরে ধীরে নিকটবর্তী হল রাব্বিনিক্যাল ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ডক্টর আয়াজ ইয়াহুদের বাসার। এইমাত্র আহমদ মুসা বেরিয়ে এসেছে রাব্বি ডক্টর হাইম হাইকেলের বাসা থেকে। ডক্টর হাইকেলের বাসা সিল করা। আহমদ মুসা প্রবেশ করে পেছনে ইমার্জেন্সি এক্সিট দিয়ে। আহমদ মুসা লেসার বিম দিয়ে এক্সিটটির দরজা খুলতে গিয়ে দেখে জরুরি দরজাটার তালা খোলা। বুঝে নেয় তার আগে আরও এক পক্ষে পথ দিয়ে ভেতরে প্রবেশ করেছিল। সে পক্ষ যে আজর ওয়াইজম্যান বা জেনারেল শ্যারনদের কেউ হবে সে ব্যাপারেও তার কোনো সন্দেহ নেই। আহমদ মুসা আরও বুঝে নেয় যে তথ্যের সন্ধানে আহমদ মুসা ডক্টর হাইম হাইকেলের বাড়িতে প্রবেশ করেছে তা পাবার কোনো সম্ভাবনা নেই। সত্যিই তাই। আহমদ মুসা ভেতরে ঢুকে দেখে সবগুলো ঘর লণ্ডভণ্ড। কোনো কাগজপত্রের চিহ্ন ঘরে নেই। কম্পিউটারের মেমোরিতে কিছুই নেই। ডিস্ক থেকে সবকিছু মুছে গেছে। ধ্বংসকারী কোনো ওয়েব পুড়িয়ে গেছে, মুছে দিয়ে গেছে সব। স্পুটনিকের ল্যাবেও এই অত্যাধুনিক পদ্ধতিতে ধ্বংস করা হয়েছিল। তবে স্টিলের ফাইল ক্যাবিনেটের বটম ক্যাবিনেটের তলায় বুক সাইজের ইঞ্চিখানেক পুরো স্টিলের এয়ারটাইট একটা কেস পেয়েছে। সুইচ লক খুলে সে দেখেছে ভেতরে একটা ইনভেলাপে ফিল্ম জাতীয় কিছু একটা আছে। গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি ডকুমেন্ট হতে পারে এবং উৎকৃষ্ট একটা সুভেনির মনে করে আহমদ মুসা সেটা ব্যাগে তুলে নেয়। সামনেই ডক্টর আয়াজ ইয়াহুদের বাড়ি। ডক্টর আয়াজের কথায় ভাবছিল আহমদ মুসা। লোকটির সাথে প্রথম সাক্ষাৎ খারাপ হয়নি। তার সাথে প্রথম দেখা এখনকার আলোচনায় কাজ দেবে। কোনো সন্দেহ নেই যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে আজর ওয়াইজম্যানের লোক মোতায়েন আছে। আহমদ মুসা যে ডক্টর হাইম হাইকেলকে খুঁজতে এসেছে এটা ওরা জানতে পারে এবং এসে তাদের আলোচনায় আড়িয়েও পাততে পারে। এটা ডক্টর জ্যাকবের ঘটনায় প্রমাণ হয়েছে। সে দেখেছে যখন রাব্বি ডক্টর জ্যাকব ডক্টর হাইম হাইকেল সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে যাচ্ছে তখনই তাকে হত্যার জন্য গুলি করা হয়েছে। লক্ষ্য ছিল ডক্টর জ্যাকবের মুখ বন্ধ করা। যে কথা তখন তারা বলতে দেয়নি সে কথা পরে আহমদ মুসা ডক্টর জ্যাকবের কাছ থেকে শুনেছে। ডক্টর জ্যাকবের বলা সে কথাটি হল, ডক্টর হাইকেল তাকে একদিন বলেছিল, ধর্মের নামে অধর্মের হিংস্রতা আর বরদাস্ত হয় না। সত্যের উপর অসত্যের বলৎকার সত্যি অসহনীয়। আমিও পাপ করেছি, অমার্জনীয় পাপ।
প্রায়শ্চিত করার পথেও দুর্লঙ্ঘ দেয়াল। ডক্টর হাইকেলের এই কথা শুনে ডক্টর জ্যাকব বিস্মিত কণ্ঠে সঙ্গে সঙ্গে বলেছিল, ধর্মের নামে অধর্মের হিংস্রতা কি করছে? কি পাপ করেছেন আপনি? প্রায়শ্চিত করার পথে কে আপনাকে বাধা দিচ্ছে? ডক্টর জ্যাকবের এই প্রশ্নে ভীত হয়ে পড়েছিল ডক্টর হাইম হাইকেল। সঙ্গে সঙ্গে নিজেকে সংকুচিত করে নেয়, চারদিকে সতর্ক দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে, থাক মিস্টার জ্যাকব, কথাগুলো আপনার মাঝেই রেখে দেবেন। আরও লাখো আমেরিকানের মতো আমিও স্বাধীন মানুষ নই, দানবের অক্টোপাসে বন্দী। তারপর চুপ হয়ে গিয়েছিল ডক্টর হাইকেল। কোনো কথাই তার কাছ থেকে আর বের করা যায়নি। আহমদ মুসার চিন্তা আবার ফিরে এলো ডক্টর আয়াজ ইয়াহুদের দিকে। ডক্টর আয়াজ কি আজর ওয়াইজম্যানের ষড়যন্ত্রের সাথে জড়িত? সেদিন ডক্টর হাইকেলের উপর আক্রমণের সাথে জড়িতদের কি তিনি জানেন? ডক্টর আয়াজ ইয়াহুদের সেদিনের আচরণ ও কথাবার্তায় আহমদ মুসার এটা মনে হয়নি। আবার হতে পারে ডক্টর আয়াজ গভীর পানির মাছ। ডক্টর আয়াজ ইয়াহুদের বাড়ির মুখোমুখি এসে আহমদ মুসা দাঁড়িয়েছে, গেটের কলিং বেলের সুইচ হাতের নাগালের মধ্যে। কিন্তু কলিং বেলে চাপ দেবার আগেই গেটম্যানকে তার দিকে আসতে দেখল। আহমদ মুসাও তার দিকে এগোল। স্যার, কাকে চাই? গেটম্যান বলল বিনীতভাবে। এইমাত্র আয়াজ ইয়াহুদ স্যারের সাথে টেলিফোনে কথা হয়েছে, তিনি আমাকে তাড়াতাড়ি আসতে বলেছেন। দরজা খুলুন, বলল আহমদ মুসা। ঠিক আছে স্যার, আমি সিকিউরিটি লোকদের একটু জিজ্ঞাসা করে আসি। না না না, দরকার নেই, দেরি হয়ে যাবে, বলে দরজায় ঠেলা দিল। গেটম্যান একটু চিন্তা করল, তারপর আহমদ মুসার দিকে একবার তাকালো, তারপর দরজা খুলে একপাশে সরে গেল। আহমদ মুসা ভেতরে প্রবেশ করল। স্যার, সোজা চলে যান, সামনে দরজা খোলা, ওটা অভ্যর্থনা কক্ষ। অভ্যর্থনা কক্ষের পরে অফিসিয়াল ড্রয়িং রুম। আমি আসবো সাথে, বলল গেটম্যান। না, আসার প্রয়োজন নেই, তার চেয়ে গেট রক্ষা করুন, বলল আহমদ মুসা। কথাগুলো বলতে বলতে আহমদ মুসা হাঁটছিল দরজাটির লক্ষ্যে। দরজাটি বাড়িতে ঢোকার একমাত্র প্রবেশপথ। দরজার পশ্চিম পাশে একটা সিঁড়িঘর। এই সিঁড়িঘরের প্রবেশপথ পশ্চিম দিকে। এই প্রবেশপথে আসার পথও ভিন্ন। এর ফলে ডক্টর আয়াজ ইয়াহুদের ডুপ্লেক্স ফ্ল্যাটের পথ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের একতলা ও গ্রাউন্ড ফ্লোর নিয়ে এই ডুপ্লেক্স। এখানেই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর ইয়াহুদ থাকে। তিনতলা থেকে উপরে থাকে তার অন্যান্য স্টাফরা। আহমদ মুসা দরজার সামনে গিয়ে মুহূর্তের জন্য দাঁড়িয়েই টোকা দিল দরজায়। তারপর দরজা খোলার অপেক্ষা না করে ঘরে ঢুকে গেল। চোখ ধাঁধানো সুন্দর ঘরটির একদম পূব প্রান্তে সুন্দর একটা টেবিলকে সামনে নিয়ে বসে আছে রিসিপশনিস্ট এক তরুণী। আহমদ মুসা ঘরে ঢুকতেই সে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে চাঞ্চল্য। আহমদ মুসা অনুমতির অপেক্ষা না করে ঘরে প্রবেশ করার জন্যই হয়তো এই চাঞ্চল্য। বলল রিসিপশনিস্ট তরুণীটি, স্যার, হঠাৎ এভাবে কি চায় আপনার? বলতে বলতেই তরুণীটি তার চেয়ার থেকে সরে আহমদ মুসার দিকে কিছুটা এগিয়ে এলো। আমি স্যারের সাথে দেখা করতে এসেছি, খুব জরুরি, নিয়ে চলো, বলল আহমদ মুসা। স্যার, আপনি বসুন, আমি তাকে বলে আসি। রিসিপশনিস্ট তরুণীটি বলল, না, অতটা সময় আমি দিতে পারবো না, বলল আহমদ মুসা। তাহলে স্যার টেলিফোনে তাকে বলি, তরুণীটি বলল। আহমদ মুসা বলল, তাও হতে দেয়া যাবে না, কাউকে কোনো খবর দেয়ার কিংবা নিজস্ব প্রস্তুতির কোনো সুযোগ দেওয়া যাবে না। এই চিন্তা থেকেই আহমদ মুসা বলে উঠল, প্রয়োজন নেই, ভয় নেই, আমি তার পরিচিত, নিয়ে চলো আমাকে। মেয়েটির এরপরও দ্বিধা করছিল, কিন্তু আহমদ মুসার কঠোর হয়ে ওঠা মুখের দিকে চেয়ে তরুণীটা আর কিছু বলতে সাহস করল না। আসুন স্যার, বলে হাঁটতে শুরু করলো তরুণীটি ড্রয়িং রুমের দরজার দিকে। কিন্তু কয়েক ধাপ এগিয়েই তরুণীটি তার টেবিলে ফিরে এলো। টেবিলের ড্রয়ার খুলে ছোট্ট একটা ভ্যানিটি কেস হাতে তুলে নিল। ভ্যানিটি কেসটা খুলল, ডান হাতের তর্জনী দিয়ে কি একটা পরখ করে সোজা হয়ে দাঁড়িয়ে আবার হাঁটা দিল। আহমদ মুসাও দাঁড়িয়ে পড়েছিল, সেও হাঁটা শুরু করল। নিচের ড্রয়িং লাউঞ্জ থেকে দোতলায় উঠার সিঁড়ি। তরুণীটি আহমদ মুসার দিকে ফিরল, বলল, স্যার উপরে আছেন, আপনি বসুন, আমি বলে আসি। প্রয়োজন নেই, চলুন উপরে, বলল আহমদ মুসা শান্ত কিন্তু কঠোর নির্দেশের সুরে। ভীত তরুণীটি অসহায় কণ্ঠে বলল, স্যার আপনি যেতে পারেন, আমি এভাবে যেতে পারি না। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ক্ষতি হবে না,
তোমাকে আমি সাথে নিচ্ছি পথ চেনার জন্য নয়, তুমি যাতে এখনকার ঘটনা বাইরে কোথাও জানাতে না পারো এই জন্যই সাথে নেয়া। অতএব তোমাকে যেতেই হবে, বলল আহমাদ মুসা। তরুণীটির চোখে মুখে দেখা দিল আতঙ্ক। বিনা বাক্য ব্যয়ে সে সিঁড়ি দিয়ে দ্রুত উঠতে শুরু করল। আহমাদ মুসা তার পিছু নিল। দোতলা শ্রেণীর মুখ থেকে থোকায় থোকায় সোফা সজ্জিত তারকাকৃতির বিরাট একটা লাউঞ্জ। এটা ফ্যামিলি গ্যাদারিংয়ের জায়গা। সিঁড়িমুখে পৌঁছেই তরুণীটি পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। আহমাদ মুসা তার পাশে গিয়ে দাঁড়ালো। দেখল মাঝখানে দুটি সোফায় তিনজন বসে আছে। দেখে আহমাদ মুসা বুঝতে পেরেছিল একজন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর আয়াজ ইয়াহুদ, তার পাশে বসা তরুণীটি নিশ্চয় তার মেয়ে। তাদের সামনেই বসে মধ্যবয়সী এক ভদ্র মহিলা মিসেস আয়াজ ইয়াহুদ হবে, তাতে কোনো সন্দেহ নেই। আহমাদ মুসারা সিঁড়ি মুখে এসে দাঁড়াতেই দেখতে পেল সোফায় সোজা বসে আছে ডক্টর আয়াজ ইয়াহুদ। তার চোখে মুখে কিছুটা বিস্ময় ও প্রশ্ন ফুটে উঠেছিল। পরক্ষণে সে প্রশ্ন করল তরুণীটিকে লক্ষ্য করে, লিসা, কি ব্যাপার? বলে এসে তাকালো আহমাদ মুসার দিকে। বলল, ইয়াং ম্যান, তুমি তো সেই যাকে সেদিন ডক্টর জ্যাকবের উপর আক্রমণের সময় দেখেছিলাম, কিন্তু তুমি এখানে এভাবে? হ্যাঁ স্যার, আমি সেই। আপনার কাছে কিছু জানার আছে, এজন্য এসেছি, বলল আহমাদ মুসা। এই জানার কাজটা অফিসেও করা যেত, কিংবা সময় নিয়ে আসা যেত। তীব্র ক্ষোভ ও বিরক্তি ঝরে পড়ল ডক্টর আয়াজ ইয়াহুদের কথায়। স্যার, আমি যা বলতে চাই, জানতে চাই, তার জন্য এমন একটা পরিবেশ চাই। আপনি বিরক্ত হয়েছেন, কিন্তু আমার কথা আমাকে বলতেই হবে, ঠান্ডা কিন্তু শক্ত কণ্ঠে বলল আহমাদ মুসা। ডক্টর আয়াজ ইয়াহুদ তাকালো স্ত্রী ওর মেয়ের দিকে, ইঙ্গিত করলো উঠে যাওয়ার জন্যে। কিন্তু সঙ্গে সঙ্গে আহমাদ মুসা বলল, স্যার, ওরা এখানেই থাকবেন। ডক্টর আয়াজ ইয়াহুদ বিস্মিত দৃষ্টিতে তাকালো আহমাদ মুসার দিকে, তারপর ইঙ্গিত করল তার রিসেপশনিস্ট লিসাকে চলে যাবার জন্যে। কিন্তু এবারও আহমাদ মুসা বাদ সাধল, বলল, ওকে নিচে রেখে আসতে চায়নি বলেই সাথে নিয়ে এসেছি, সেও এখানে থাকবে স্যার। ডক্টর আয়াজ ইয়াহুদ চোখ ফেরাল আহমাদ মুসার দিকে। তার চোখে মুখে কিছুটা দিশেহারা ভাব, সে সাথে একরাশ জিজ্ঞাসা। বলল, আমি কিছু বুঝতে পারছি না মিস্টার আইজ্যাক ড্যানিয়েল, বলল আহমাদ মুসা। হ্যাঁ, আইজ্যাক ড্যানিয়েল। তোমার কথা আমার সাথে এদের কি প্রয়োজন? ডক্টর আয়াজ ইয়াহুদ বলল। পরে বুঝবেন স্যার, বলল আহমাদ মুসা। আবারও বিস্ময়ের দৃষ্টি নিয়ে তাকালো ডক্টর আয়াজ ইয়াহুদ আহমাদ মুসার দিকে, একটু ভাবল। তারপর আহমাদ মুসাকে বাম পাশের খালি সোফাটা দেখিয়ে দিয়ে বলল, বসো। মাফ করবেন স্যার, আমি দাঁড়িয়ে থেকে কথা বলবো, যাতে আমি চারদিকের উপর নজর রাখতে পারি। আহমাদ মুসা বলল, কেন, তুমি কি কোনো প্রকার ভয় করছো? আমার এখানে তো ভয়ের কিছু নেই, বলল ডক্টর আয়াজ ইয়াহুদ। স্যার, এটা আমার সাবধানতা, আহমাদ মুসা বলল। কথা বলার আগে তোমার পরিচয় আমার জানা দরকার, বলল ডক্টর আয়াজ ইয়াহুদ। আমি রাব্বি ডক্টর হাইকেলের শুভাকাঙ্ক্ষী ও বন্ধু, আহমাদ মুসা বলল। ভ্রু কুঞ্চিত হল ডক্টর আয়াজ ইয়াহুদের। বলল, ভালো, কিন্তু আমার সাথে তোমার কি কথা? স্যার, রাব্বি ডক্টর হাইম হাইকেল কোথায়? তার কি হয়েছে জানতে চাই, বলল আহমাদ মুসা খুব শান্ত কণ্ঠে। এটা জানার জন্য তোমার এত বড় আয়োজন? বিশ্ববিদ্যালয়ে যে কারো কাছে জিজ্ঞাসা করলে এটা জানতে পারতে, ডক্টর আয়াজ ইয়াহুদ বলল। আপনার কাছে জানতে চাই, আপনি যা জানেন অন্যেরা তা জানে না। কিছুটা বিব্রত ভাব ডক্টর আয়াজ ইয়াহুদের চোখে মুখে। বলল, তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন না, বাড়িতেও তিনি নেই, তার আত্মীয় স্বজনদের বাসাতেও তাকে পাওয়া যায়নি। হঠাৎ তিনি নিরুদ্দেশ হয়েছেন, পুলিশে এটা জানানো হয়েছে, এই তো আমি জানি। আপনি আরও জানেন যে একটি শক্তিশালী মহল তাকে কিডন্যাপ করেছে এবং তারাই সেদিন ডক্টর জ্যাকবকে খুন করার চেষ্টা করেছিল। আহমাদ মুসা এই কথা বলার সাথে সাথে একটা চমকে ওঠা ভাব ফুটে উঠল ডক্টর আয়াজ ইয়াহুদের চোখে মুখে, কিন্তু নিজেকে সামলে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, তুমি অনধিকার চর্চার শেষ প্রান্তে পৌঁছে গেছো ইয়াং ম্যান। স্যার, আপনি অপরাধী চক্রকে আড়াল করছেন। পুলিশ তার অনুসন্ধানের ব্যাপারে আন্তরিক নয়, এটাও আপনি জানেন, ঠান্ডা কিন্তু শক্ত কণ্ঠে বলল আহমাদ মুসা। ক্ষুব্ধভাবে উঠে দাঁড়াল ডক্টর আয়াজ ইয়াহুদ, বলল তীব্র কণ্ঠে, এসব বানোয়াট কথা বন্ধ করো, বেরিয়ে যাও তুমি। আহমাদ মুসা একটু হাসল, বলল, আরও আছে স্যার,
আপনারা ডক্টর হাইম হাইকেলের চিন্তার ভারসাম্যহীনতায় ভুগছে এ কথা প্রচার করে তার নিরুদ্দেশ হওয়াকে স্বাভাবিক দেখাতে চাচ্ছেন। এ সময় ডক্টর আয়াজের মেয়ে নুমা ইয়াহুদ টেবিলের উপর থেকে রিমোট কলার টেনে অদ্ভুত ক্ষিপ্রতার সাথে বোতাম টিপে দিল। টের পেয়ে গিয়েছিল আহমাদ মুসা। প্রথমটায় চোখ দুটি জ্বলে উঠেছিল আহমাদ মুসার। পরক্ষণে নিজেকে সামলে নিল আহমাদ মুসা। বলল আহমাদ মুসা নুমা ইয়াহুদকে লক্ষ্য করে, ধন্যবাদ ম্যাডাম, প্রশংসনীয় ক্ষিপ্রতার জন্যে। পিতার উপযুক্ত সন্তানের কাজ করেছেন। আহমাদ মুসা তার কথা শেষ করার আগেই নিচতলায় দ্রুত পদশব্দ শুনতে পেল। আহমাদ মুসা সিঁড়িমুখের সামনে থেকে একটু সরে রেলিংয়ে ঠেস দিয়ে নিচে তাকিয়ে বলল, সিকিউরিটি উপরে এসো, স্যার ডাকছেন, কুইক। দুজন সিকিউরিটির লোক এক দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে লাগলো। দুজনের হাতে স্টেন গান। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ব্রিগেডের লোকেরা, পরনে কালো পোশাক, মাথায় কালো হেলমেট। ওরা সিঁড়ি দিয়ে উঠে এসে সিঁড়ির মুখে দাঁড়ালো, তাকালো ডক্টর আয়াজ ইয়াহুদের দিকে নির্দেশ লাভের জন্যে। ডক্টর আয়াজ ইয়াহুদ আহমাদ মুসাকে দেখিয়ে বলল, ওকে ধরে বাইরে নিয়ে যাও এবং পুলিশে দাও। অবৈধ প্রবেশ ছাড়াও ডক্টর হাইকেলের নিরুদ্দেশের ঘটনার সাথে এই লোক সংশ্লিষ্ট হতে পারে, এটাই তার বিরুদ্ধে অভিযোগ। আব্বা, পুলিশে দেয়া কেন? উনি তো কিছু জানতে এসেছিল। নুমা ইয়াহুদ তার পিতাকে লক্ষ্য করে বলল। চুপ করো নুমা। সেদিনের ঘটনা আজকে এভাবে প্রবেশ এবং প্রশ্নগুলোর ধরন প্রমাণ করে ডক্টর হাইকেলের ঘটনার সাথে সে শুধু জড়িতই নয়, কোনো উদ্দেশ্যে আমাদেরকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে বলে ডক্টর আয়াজ ইয়াহুদ সিকিউরিটিকে বলল, নিয়ে যাও একে। সিকিউরিটি লোক দুজন আহমাদ মুসার দিকে এগোলো। আহমাদ মুসার কাছাকাছি হয়ে তারা স্টেন গান এক হাতে নিয়ে আর এক হাত খালি করল। স্টেন গানের ব্যারেল তারা আহমাদ মুসার সমান্তরালে তুলে রাখল। আহমাদ মুসা নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিল। সিকিউরিটি লোকেরা অগ্রসর হলে হেলান দেওয়া অবস্থা থেকে শুধু সোজা হয়ে দাঁড়াল, কিন্তু আহমাদ মুসার মধ্যে প্রতিবাদ বা প্রতিক্রিয়ার কোনো লক্ষণ দেখা গেল না। সুতরাং সিকিউরিটি লোকেরা নিশ্চিতভাবে আহমাদ মুসাকে ধরে নেবার জন্য অগ্রসর হচ্ছিল। সিকিউরিটির দুজন লোক আহমাদ মুসার নাগালের মধ্যে পৌঁছতেই আহমাদ মুসার দুহাতের কারাত চোখের পলকে বজ্রপাতের মতো গিয়ে আঘাত করল তাদের হেলমেটের ঠিক ধার ঘেঁষে কানের নিচের নরম জায়গায়। দুজনের দেহ টোলে উঠে পাক খেয়ে আছড়ে পড়ল মেঝের উপর। ঘটনার আকস্মিকতায় বিস্ফারিত হয়ে উঠেছিল ডক্টর আয়াজ ইয়াহুদের চোখ। তারা যেন অজান্তেই উঠে দাঁড়িয়েছিল। আহমাদ মুসা সিকিউরিটি দুজনের স্টেন গান কুড়িয়ে নিয়ে নিচে ছুড়ে দিয়ে বলল ডক্টর আয়াজ ইয়াহুদের লক্ষ্য করে, আপনারা বসুন, আমার কথা শেষ হয়নি। আহমাদ মুসার কথা রেশ মিলিয়ে যাবার আগেই ওরা পুতুলের মতো বসে পড়ল।